বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ আছো ইনশাআল্লাহ সবাই। আমরা আজকে আলোচনা করব আধুনিক কোয়ান্টাম বলবিজ্ঞানের সূত্রপাত, শ্রোডিঙ্গার সমীকরণ এবং তার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়। শ্রোডিঙ্গার সমীকরণ আমাদের কেন প্রয়োজন? নিউটনের দ্বিতীয় সূত্র যেমন চিরায়ত বলবিজ্ঞানের মৌলিক সমীকরণ, ঠিক তেমনি কোয়ান্টাম বলবিজ্ঞানের মৌলিক সমীকরণ হলো শ্রোডিঙ্গার সমীকরণ। বস্তুর উপর বলের ক্রিয়ায় বস্তুর গতির পরিবর্তনজনিত ঘটনা সমস্ত কিছু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করে থাকি। তেমনি শ্রোডিঙ্গার সমীকরণ দিয়ে আমরা কোয়ান্টাম বলবিজ্ঞানের সমস্ত ঘটনাগুলো ব্যাখ্যা করব। এখানে আমরা তরঙ্গ ফাংশন বিবেচনা করব। সেই তরঙ্গ ফাংশনের কাছ থেকে ওই সিস্টেম সম্পর্কিত সমস্ত তথ্যাদি আমরা পেয়ে যাব। এই সমীকরণের বৈশিষ্ট্য হলো এটি বস্তু কণার তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোকেই একই সাথে প্রকাশ করে। তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম আমরা জেনে এসেছি ডি ব্রগলি, বিজ্ঞানী লুই ডি ব্রগলি, তিনি বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। তিনি প্রথম ধারণা দেন যে বস্তুর কণার যেমনি কণা ধর্ম রয়েছে তেমনি সুবিধাজনক পরিস্থিতিতে সে তরঙ্গের মতো আচরণ করে, এবং এই দুটোকে একত্রিত করে তিনি একটি সমীকরণ প্রদান করেন যেটি বিখ্যাত ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। শ্রোডিঙ্গার সমীকরণে সেই তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুটোই প্রকাশ করবে শ্রোডিঙ্গার সমীকরণ। বোর তার হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর বিশ্লেষণে তাত্ত্বিকভাবে দেখান যে পারমাণবিক শক্তি স্তরগুলো কোয়ান্টাইজড। এটা সম্পূর্ণই থিওরিটিক্যাল, তত্ত্বীয় বিবেচনা ছিল। পরবর্তীতে এই বিশ্লেষণে চিরায়ত বল এবং প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয় তৈরি। কিন্তু শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান থেকে প্রাপ্ত হাইড্রোজেন পরমাণুর শক্তি কোয়ান্টাইজড, অর্থাৎ প্রাথমিকভাবে বোরের তত্ত্ব থেকে আমরা হাইড্রোজেন পরমাণু সম্পর্কে যে তথ্যগুলো পেয়ে থাকি, শ্রোডিঙ্গার সমীকরণ থেকে আমরা সেই একই তথ্যগুলো পেয়ে থাকি, দুটো মিলে যায়। কিন্তু চিরায়ত তত্ত্ব অনুসারে রৈখিক ছন্দিত স্পন্দকের শক্তি স্তর হলো En ইকুয়াল টু NH নিউ। আমরা জানি H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হলো কম্পাঙ্ক। তাহলে রৈখিক ছন্দিত স্পন্দকের লিনিয়ার হারমোনিক অসিলেটরের শক্তির রাশিমালা হলো E ইকুয়াল টু NH নিউ, N হলো কোয়ান্টাম সংখ্যা। সেক্ষেত্রে n এর মান যদি আমরা শূন্য ধরি তাহলে ভূমি অবস্থার শক্তি পাই শূন্য। কিন্তু শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান থেকে আমরা রৈখিক ছন্দিত স্পন্দকের শক্তি স্তর পাচ্ছি En ইকুয়াল টু n প্লাস হাফ H ওমেগা। এই যে হাফের ধারণাটি আসলো, এটি শ্রোডিঙ্গার সমীকরণ থেকেই আসে। এরপরে আরো হাফের ব্যবহার রয়েছে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ অর্ধপূর্ণ সংখ্যার ব্যবহার আমরা শ্রোডিঙ্গার সমীকরণ থেকে পেয়ে থাকি। এখানে যদি আমরা n এর মান শূন্য বসাই তাহলে কিন্তু আমরা পাই যে রৈখিক ছন্দিত স্পন্দকের ভূমি স্তরের শক্তি হলো En ইকুয়াল টু হাফ H নিউ, যেটি পরীক্ষালব্ধ ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ। এইটি কিন্তু পরীক্ষালব্ধ ফলাফলের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না, ফলে এটি শ্রোডিঙ্গার সমীকরণের একটি সাফল্য হিসাবে আমরা বিবেচনা করতে পারি। শ্রোডিঙ্গার সমীকরণ ব্যবহার করে যে তরঙ্গ ফাংশন পাওয়া যায় সেটি ব্যবহার করে অবস্থান, ভরবেগ, শক্তি এগুলোর প্রত্যাশিত মান নির্ণয় করা যাবে। ডি ব্রগলি তার বস্তু তরঙ্গ মতবাদ প্রকাশের প্রায় পরপরই 1925 খ্রিস্টাব্দে আরউইন শ্রোডিঙ্গার এ তরঙ্গের গতির সমীকরণ প্রকাশ করেন এবং তরঙ্গ বলবিজ্ঞান নামে এক গাণিতিক তত্ত্ব গড়ে তোলেন। তরঙ্গ বলবিজ্ঞান, ওয়েভ মেকানিক্স ইংরেজিতে আমরা বলে থাকি, ওয়েভ মেকানিক্স। এটি আমরা এক অর্থে বলতে পারি যে আধুনিক কোয়ান্টাম বলবিজ্ঞানের যাত্রা শুরু হলো এখান থেকে। কিভাবে এই গতি সমীকরণটা তৈরি করা হলো আমরা সেটি দেখব এখন। বিজ্ঞানী শ্রোডিঙ্গার দেশ এবং কাল অর্থাৎ স্পেস এবং টাইম এই স্থানাঙ্কের উপর, অর্থাৎ সোজা কথা আর এবং টি এর উপরে নির্ভরশীল তরঙ্গ ফাংশন
সাই এর মাধ্যমে ইলেকট্রনের তরঙ্গ গতি বর্ণনা করার জন্য চিরায়ত বলবিজ্ঞান ও তড়িৎচুম্বকীয় তত্ত্বের ক্ষেত্রে ব্যবহৃত তরঙ্গ সমীকরণের অনুরূপ একটি তরঙ্গ সমীকরণ উপস্থাপন করে। এখানে দুটো তরঙ্গ পুরাতন তরঙ্গ সমীকরণ যেগুলো আমাদের পরিচিত, একটি হলো চিরায়ত বলবিজ্ঞানে। চিরায়ত বলবিজ্ঞান বলতে আমরা পরে যখন সমীকরণটি ব্যবহার করব তখন দেখব যে সাধারণ তরঙ্গের যে সমীকরণ, অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ, এই সমীকরণ থেকে শুরু করে তিনি তার শ্রোডিঙ্গারের সমীকরণটি প্রতিষ্ঠিত হয়েছে, বা একই রকম ভাবে তড়িৎচুম্বকীয় তত্ত্বের ক্ষেত্রে আমরা যে তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ ব্যবহার করে থাকি, সেই সমীকরণ থেকে শুরু করে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা প্রতিপাদন করা হয়েছে। কোয়ান্টাম বলবিজ্ঞানে বস্তু তরঙ্গের তরঙ্গ ফাংশন সাই। আমরা এমনিতে আমরা যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ চিনি, আমরা সেখানে কণার সরণ হচ্ছে y দিয়ে প্রকাশ করি আমরা, y = a sin 2 pi lambda vt - x। এখানে আমরা প্রকাশ করব y এর পরিবর্তে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করব সাই, যেটাকে আমরা বলছি বস্তু তরঙ্গের তরঙ্গ ফাংশন। বস্তু তরঙ্গ আমরা জানি যে ডি ব্রগলি বস্তু তরঙ্গ মতবাদটি দিয়েছেন। আর সাই y এর পরিবর্তে আমরা সাই দিয়ে প্রকাশ করব, দুটো কি তাহলে একই জিনিস? দুটো কাছাকাছি, এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ব্যতিক্রম হলো y যেমনি আমরা সরাসরি পরিমাপ করতে পারতাম, সাই আমরা সরাসরি পরিমাপ করতে পারবো না। আর সাই ফাংশনটি হবে জটিল, অর্থাৎ a + ib আকারের। জটিল রাশির যে প্রকাশভঙ্গি সেই আকারের হবে আমাদের সাই। আমরা এমন একটা সমীকরণ পেতে চাই যা শ্রোডিঙ্গার তরঙ্গ বলবিদ্যার প্রতিনিধিত্ব করবে। ওই যে y যেমনি y = a sin 2 pi lambda vt - x, এটি যেমন চিরায়ত বলবিজ্ঞানে যে কোনো তরঙ্গের সমীকরণ বললেই আমরা ওই সমীকরণটি আগে লিখে ফেলি, তেমনি এখানে আমরা এমন একটা সমীকরণ পেতে চাই শ্রোডিঙ্গার সমীকরণ বলার সাথে সাথে আমরা সেই সমীকরণটি লিখব এবং সেখান থেকে ওই সিস্টেম অনুযায়ী সকল তথ্যাদি আমরা পেতে চাই। শ্রোডিঙ্গার সমীকরণ যখন আমরা প্রতিষ্ঠা করব তখন এই জিনিসগুলো, নিম্নোক্ত অনুমানগুলো আমাদের ধরে নিতে হবে যে হ্যাঁ, সমীকরণটি যেন এই বৈশিষ্ট্য থাকে, নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো যেন সমীকরণটির থাকে। কি কি বৈশিষ্ট্য? একটি বলা হচ্ছে যে এটি হবে প্রথম ক্রমের সময় ব্যবকলন, ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ। প্রথম ক্রমের সময় ব্যবকলন দ্বারা গঠিত একটা ব্যবকলনীয় সমীকরণ। এতে সুবিধা কি আমার? যদি আমি t = 0 সময়ে আর অবস্থানে কোনো কণার তরঙ্গ ফাংশন সাই জেনে থাকি আমি, তাহলে পরবর্তী অন্য কোনো একটা সময়ে আমি ওই তরঙ্গ ফাংশনটার মান সরাসরি বের করতে পারবো, একটি মাত্র মান পাবো, অদ্বিতীয়ভাবে, ইউনিক। ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ হলে আমার এই সুবিধাটি আমরা পাবো যে পরীক্ষার শুরুতে যদি আমি তরঙ্গ ফাংশনটি জানা থাকে, তাহলে পরবর্তী যে কোনো সময় আমি তরঙ্গ ফাংশনের মানটা বের করে নিতে পারবো। এটি হবে রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ বলতে আমরা কি বুঝি? সেটি হলো যে ওই সমীকরণের যদি একাধিক সমাধান থাকে, সমীকরণটির যদি একাধিক সমাধান থাকে, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন, রৈখিক সমাবেশ বা যোগাশ্রয়ী সমাবেশ কেমন করে করছি আমরা? প্রত্যেকটা সমাধানকে একটা করে ধ্রুবক দিয়ে গুণ করে তারপরে সেই গুণফলগুলোকে আমরা যোগ করছি। তাহলে ψ1 ψ2 এরা যদি ওই নির্দিষ্ট সমীকরণটির সমাধান হয়, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনটাও ওই নির্দিষ্ট সমীকরণের একটা সমাধান। অর্থাৎ আমরা বলতে পারি যদি প্রাথমিকভাবে সমীকরণটির দুটো সমাধান থাকে, তাহলে প্রকৃতপক্ষে সমীকরণটির তিনটে সমাধান থাকবে। তাহলে তৃতীয় সমাধান কোনটি? তৃতীয় সমাধান হলো প্রথম এবং দ্বিতীয় সমাধানগুলোর রৈখিক সমাবেশ। এটি হবে একটি সমসত্ব ব্যবকলনীয় সমীকরণ যাতে নরমায়নের শর্ত সর্বদা সিদ্ধ হয়। অর্থাৎ আমরা যে শ্রোডিঙ্গার তরঙ্গ ফাংশনের কথা বলে আসলাম, এই সাই = যেন 1 হয়, এই শর্তটি মেনে চলবে। সাই এমন ভাবে নির্ধারিত হবে যাতে সাই আমরা এর আগে দেখে এসেছি
সাই স্টার সাই ডিভি বা ডিটাও এইটা ইকুয়াল টু 1 হয়, এই শর্তটা সে মেনে চলবে। মুক্ত কণার জন্য এই সমীকরণের সমাধান হবে একটি সমতল তরঙ্গ। সমতল মানে সমতলীয় তরঙ্গ। সমতল তরঙ্গ আমরা জানি যে উৎস থেকে যদি আমরা বহু দূরে যাই, অসীম দূরে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা সমতল তরঙ্গ পেয়ে থাকি, যাকে আমরা এই রকম আকৃতির একটা সমীকরণ দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এটি হলো মুক্ত কণার জন্য এর আকারটা হবে এই চেহারা। মুক্ত কণা কাকে বলবো আমরা? যেখানে কোনো বিভব শক্তি কাজ করবে না, শুধুমাত্র কণার গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না, সেই কণাগুলোকে আমরা বলবো মুক্ত কণা। মুক্ত কণার তরঙ্গ ফাংশনটা আমরা প্রতিষ্ঠা করা দেখে নেই। এক্স অক্ষ বরাবর গতিশীল এম ভরের একটা কণা বিবেচনা করি, যার ভরবেগ এবং শক্তি আমরা জানি। আমরা বলছি ভরবেগ জানি, শক্তি জানি। আমরা এর আগের আলোচনাগুলোতে বলে এসেছি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞানের মূল ভিত্তিগুলোর একটি। সেখান থেকে আমরা জেনে এসেছি যে কোনো কণার ভরবেগ যদি আমরা যথাযথভাবে জানি, তাহলে তার অবস্থান আমাদের অজানা, অথবা উল্টো করে অবস্থান যদি আমরা যথাযথভাবে জেনে থাকতে পারি, তাহলে তার ভরবেগ পরিমাপ আমাদের জন্য অত্যন্ত ত্রুটিযুক্ত হবে, যেটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মূল কথা। অনিশ্চয়তা নীতি অনুসারে এ কণার অবস্থান সম্পূর্ণ অজানা। এরূপ একটা কণার সাথে জড়িত তরঙ্গটি এক্স অক্ষ বরাবর গতিশীল, সমতলীয় এবং অবিচ্ছিন্ন ছন্দিত তরঙ্গ। আমরা এরকম একটা সমীকরণ এর আগের আলোচনাগুলোতে প্রতিষ্ঠা করে এসেছি। আর আমরা যেটা এইমাত্র বলে আসলাম যে মুক্ত কণার জন্য সমীকরণের আকারটি হবে এইরকম, এবং এটি একটি সমতল তরঙ্গ নির্দেশ করে। এটি আমরা বলছি একমাত্রিক, যেহেতু এক্স ব্যবহার করেছি আমরা, অর্থাৎ এটি একমাত্রিকের ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে এই সমীকরণটি আমরা ব্যবহার করি, আর থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে আমাদের সমীকরণটির চেহারা হবে এরকম, অর্থাৎ এক্স এর জায়গায় চলে আসবে আর। পি হচ্ছে কণাটার ভরবেগ, আর হলো অবস্থান ভেক্টর। এফএক্স বলের অধীনে এক্স অক্ষ বরাবর গতিশীল এম ভরের একটা কণা আমরা বিবেচনা করছি। এই ধরনের বল ক্ষেত্রে বিভব শক্তি সময়ের উপর প্রত্যক্ষভাবে নির্ভর করে না, শুধুমাত্র অবস্থান এক্স এর উপরে নির্ভর করে। অর্থাৎ বিভব শক্তি সময়ের উপরে নির্ভরশীল নয়, বিভব শক্তি শুধুমাত্র অবস্থানের ফাংশন। আর বিভব শক্তি যদি অবস্থানের ফাংশন হয়, তাহলে সেই বলকে আমরা বলি সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের সংজ্ঞা আমরা নিচের ক্লাস পাঠ্যক্রম থেকে পেয়ে এসেছি আমরা, যে কোনো বল ক্ষেত্রের মধ্যে একটা বস্তুকে বিভিন্ন পথে ঘুরিয়ে আবার সেই প্রাথমিক বিন্দুতে নিয়ে আসলে যদি ওই বল ক্ষেত্রের বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হয়, তাহলে আমরা তাকে বলি সংরক্ষণশীল বল। এরকম একটি বল ক্ষেত্র আমরা এখানে বিবেচনা করছি। ধরে নিচ্ছি আমরা প্রাথমিকভাবে যে বস্তুর বেগ আলোর বেগের তুলনায় কম, অর্থাৎ আমরা এখানে রিলেটিভিস্টিক সমীকরণগুলো, আপেক্ষিক তত্ত্বীয় সমীকরণগুলো আমরা এখানে ব্যবহার করব না। এক্স অক্ষ বরাবর কণার মোট ভরবেগ যদি পিএক্স হয়, তাহলে শক্তি কি হবে আমরা জানি। এই সমীকরণটি আমাদের অতি পরিচিত একটি সমীকরণ, হাফ, এটি হলো হাফ এমভি স্কয়ার, গতিশক্তি যোগ স্থিতিশক্তি ইকুয়াল টু মোট শক্তি। হাফ এমভি স্কয়ারকে আমরা এরকম সাজিয়ে লিখতে পারি পি স্কয়ার বাই টুয়াইস এম। এই সমীকরণের উভয় পাশকে যদি আমরা, এটি যেহেতু এক্স লিখেছি আমরা, অর্থাৎ একমাত্রিক সমীকরণ আমরা বিবেচনা করছি, তাহলে সাই এক্স টি দিয়ে উভয় পাশটাকে আমরা গুণ করে নিলাম। কণার সাথে সংশ্লিষ্ট তরঙ্গ ফাংশন এই আকারটি আমরা একটু আগেই দেখে এসেছি। এখন এই যে সাই এক্স টি, এইটাকে আমরা এই সমীকরণে বসাবো। এই সমীকরণে বসানোর জন্য এইটাকে আমরা এই সমীকরণে বসাবো। এই সমীকরণে বসানোর জন্য আমরা প্রাথমিকভাবে কিছু হিসাব আমরা করে নিই। এই সমীকরণটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো এখানে
পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখান থেকে আসবে এই জায়গা, এই টার্ম থেকে আসবে, দুঃখিত, এই টার্ম থেকে, এ তো ধ্রুব রাশি, এই টার্ম থেকে আসবে হচ্ছে আমাদের এইটুকু, এ ধ্রুব রাশি আর বাকিটা তো এটা আবার থাকবে। আর এইখানে যেহেতু এক্স জাতীয় কোনো রাশি নাই, ফলে সামনে এখান থেকে কিছু আসবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল সাই বাই ডেল ডেল এক্স অফ সাই ইকুয়াল টু আইপিএক্স, আর এইটুকু কিন্তু আবার আমাদের সেই তরঙ্গ ফাংশন এইটি, ফলে এর পরিবর্তে আমরা সাই লিখতেই পারি। আমরা এক্স থিটা অর্থাৎ সাই কার কার উপরে নির্ভরশীল এটি আমরা উজ্জ্ব রেখেছি এখানে, যেহেতু আমরা প্রথমে এখানে বলে দিয়েছি, পরবর্তীতে আর না বললে আমাদের অসুবিধা কিছু নেই, আমরা প্রথমে এটা ডিফাইন করে এসেছি। ওই সমীকরণটিকে যদি আবারও আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এই যে ডেল সাই ডেল ডেল এক্স অফ সাই, এটি আমরা আগের ইয়েতে দেখে আসলাম। ডেল ডেল এক্স অফ সাই হচ্ছে আমাদের আইপিএক্স বাই এইচ কাট সাই, আইপিএক্স বাই এইচ কাট ইন্টু সাই। তাহলে আমরা এই মানটি এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি, যে এটি তো রইলই আমাদের, এটি আগের থেকেই রয়েছে, আই বাই এইচ কাট পিএক্স এটি রয়েছে আগের থেকে, আর এইটার পরিবর্তে আমরা বসাচ্ছি এই মানটি, বসালে আমরা পাচ্ছি আই ইন্টু আই, আই স্কোয়ার, যেহেতু আই আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, সেই জন্য এখানে মাইনাস বসালাম আমরা। তাহলে সমীকরণটির আকার আসলে এরকম, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এরকম। তাহলে এইচ কাট স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম গুণ অবস্থায়, যেহেতু এখানে ভাগ অবস্থা রয়েছে। এবার আমরা সেই প্রথম সমীকরণটিকে, সাই এর সমীকরণটিকে আমরা যেটা লিখেছিলাম যে সাই ইকুয়াল টু এ টু দি পাওয়ার আই বাই এইচ কাট px x মাইনাস ওমেগা টি, এই সমীকরণটাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা অন্তরীকরণ করলে কি পাবো আমরা, এবার যদি টি, আগের বার কিন্তু এক্স এর সাপেক্ষে করেছি, এবার টি এর সাপেক্ষে করব, অর্থাৎ এইখানে আসবে আমাদের, এইখান থেকে এই দুটো মিলে যা আসে সেইটুকুই সামনে আসবে আমাদের, আসলো। এটাকে আমরা এরকম লিখতেই পারি, এইটুকু যেহেতু আমাদের আবারও সেই সাই ফিরে এসছে, তাহলে ডেল ডেল টি অফ সাই ইকুয়াল টু মাইনাস আই ই বাই এইচ কাট সাই। তাহলে আমাদের যে প্রথম যে তরঙ্গ সমীকরণটি আমরা ধরে নিয়েছিলাম, সেই সমীকরণে বাম পাশের এবং ডান পাশের দুটো অংশই আমরা পেয়ে গেছি, এই অংশটাও পেয়েছি, এই অংশটাও পেয়েছি। আমরা যদি এখন এই মানগুলো ওখানে বসাই, এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখলাম, তাহলে আমরা লিখতে পারছি ই সাই ইকুয়াল টু আই এইচ কাট ডেল ডেল টি অফ সাই। এখন এই দুটো মান, এই মানটি এবং এই মানটি আমরা, এটার মান এবং এটার মান আমরা ওখানে বসাবো ওই সমীকরণে। যদি আমরা মান দুটো বসাই তাহলে সমীকরণটির চেহারা আসে এরকম। এখানে আবারও আমরা এই যে সাই যে এক্স এবং টি এর উপর নির্ভরশীল, এই ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটুকু দিয়ে আমরা বোঝাচ্ছি যে সাই হলো এক্স এবং টি এর উপরে নির্ভরশীল, যেটা আমরা এটির শুরুতেই বলে এসেছি আমরা।
এই সমীকরণ সংরক্ষণশীল বল ক্ষেত্রের অধীনে এক্স অক্ষ বরাবর গতিশীল কণার শ্রোডিঙ্গার সময় সাপেক্ষ সমীকরণ। শ্রোডিঙ্গারের সময় সাপেক্ষ সমীকরণ অর্থাৎ সময়ের উপরে নির্ভরশীল একমাত্রিক সমীকরণ। যেহেতু আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি এখানে, সেহেতু আমরা বলছি একমাত্রিক সমীকরণ প্রকাশ করে। এখানে সাই হলো এক্স এবং টি এর ফাংশন, আর ভি হলো শুধুমাত্র এক্স এর ফাংশন, ভি টি এর উপরে নির্ভরশীল নয়। ভি হলো শুধুমাত্র এক্স এর ফাংশন। মুক্ত কণার জন্য আমরা বলেছি যে বিভব শূন্য থাকবে। যেখানে বিভব থাকবে না সেখানে কণাটি মুক্ত ভাবে আচরণ করবে। সেই জন্য মুক্ত কণার সমীকরণে আমরা ভি ইকুয়াল টু 0 বসাবো। তখন সমীকরণটির চেহারা আসবে আমাদের এরকম, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু ডেল এক্স টু সাই ইকুয়াল টু আই এইচ কাট ডেল 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 টি অফ সাই, অর্থাৎ এই টার্মটি আমাদের থাকছে না। তাহলে এটি হলো আমাদের একমাত্রিক ক্ষেত্রে, এটি একমাত্রিক ক্ষেত্রে শ্রোডিঙ্গারের সময় সাপেক্ষ সমীকরণ। এটি ত্রিমাত্রিক ক্ষেত্রে তাহলে সময় সাপেক্ষ সমীকরণ হবে আমাদের। তার আকৃতিটা একই থাকছে, শুধুমাত্র চলকগুলো পাল্টে যাচ্ছে। একমাত্রিক ক্ষেত্রে আমরা এক্স দিয়ে, সাই হলো এক্স এবং টি এর উপরে নির্ভরশীল, আর ত্রিমাত্রিক ক্ষেত্রে সাই হবে আর এবং টি এর উপরে নির্ভরশীল। এইটুকুই পার্থক্য, সমীকরণের চেহারার কোনো পার্থক্য আসবে না। তাহলে এটি হলো শ্রোডিঙ্গারের সাধারণ সমীকরণ, যে কোনো কণার ক্ষেত্রে এটি প্রযোজ্য। আর এই সমীকরণটি যেহেতু মুক্ত কণার ক্ষেত্রে, তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে মুক্ত কণার সমীকরণ আসবে আমাদের এরকম একই রকম, শুধু এই পদটি থাকছে না। এবার আমরা চলে যাব একমাত্রিক তরঙ্গ সমীকরণ পৃথকীকরণ। তরঙ্গ সমীকরণটাকে আমরা আমাদের হিসাবের সুবিধার্থে পৃথক করে নেব, আলাদা আলাদা করে নেব। কি পৃথক করব? আসলে এই যে আমরা এখানে বলেছি যে তরঙ্গ ফাংশনটা অবস্থান এবং সময়ের উপরে নির্ভরশীল, আমরা এখন এইটাকে অবস্থানের সাপেক্ষে আলাদা হিসাব করব, সময়ের সাপেক্ষে আলাদা তরঙ্গ ফাংশন হিসাব করব। অর্থাৎ দুটোর উপরে একই সাথে দুটোর উপরে নির্ভরশীল না রেখে আমরা একটার উপরে একটি মাত্র চলকের উপরে নির্ভরশীল তরঙ্গ ফাংশন আমরা বের করতে চাই, তরঙ্গ ফাংশন এবং তরঙ্গ সমীকরণ। এই সমীকরণটি দুই চলকের আংশিক ব্যবকলনের সমীকরণ। দুটো চলক রয়েছে এখানে, একটি হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে টি। বিভব শক্তি শুধুমাত্র এক্স এর ফাংশন হলে এই সমীকরণটিকে সময় সাপেক্ষ এবং সময় নিরপেক্ষ দুটো অংশে ভাগ করা যায়। কেমন ভাবে ভাগ করা যায় আমরা দেখি একটু। ধরে নিচ্ছি যে তরঙ্গ ফাংশনের সময় নিরপেক্ষ অংশ হলো ইউএক্স, অর্থাৎ এই যে এর মধ্যে কিন্তু অবস্থান এবং সময় দুটোই রয়েছে, অর্থাৎ সাই একই সাথে অবস্থানের উপর নির্ভরশীল এবং সময়ের উপর নির্ভরশীল। এটাকে আমরা ভেঙে নিচ্ছি যে দুটো অংশের সমন্বয়ে তৈরি, সাই দুটো অংশের সমন্বয়ে তৈরি। একটা অংশ হলো শুধুমাত্র এক্স এর উপরে নির্ভরশীল, আর একটা অংশ শুধুমাত্র সময়ের উপরে নির্ভরশীল আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ গাণিতিকভাবে আমরা লিখছি সাই এক্স টি ইকুয়াল টু ইউ এক্স ইন্টু এফ অফ টি। ইউ ফাংশন অফ এক্স এবং এফ ফাংশন অফ টি, এই দুটোর গুণফল হলো আমার সাই। আর এই মানটা আমরা এই সমীকরণে বসাই। এই সাই ফাংশন অফ এক্স টি এর পরিবর্তে এইটার পরিবর্তে এইটার পরিবর্তে এবং এইটার পরিবর্তে যদি আমরা এইটা বসাই, তাহলে আমাদের আকৃতিটা আসে এরকম। এই সমীকরণটাই আমরা পরের পৃষ্ঠায় লিখছি আমাদের হিসাবের সুবিধার্থে, অ্যাজ ইট ইজ লিখছি আমরা। এইটি আমাদের আগের পৃষ্ঠার যে সমীকরণটি, সরাসরি সেই সমীকরণটি এখানে লিখেছি। এখান থেকে এখন আংশিক ব্যবকলনের সূত্র অনুসারে
এইটি যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে, ফলে আমরা এক্স পদগুলোকে ভিতরে রাখছি আর টি অন্য পদগুলোকে ধ্রুবক হিসেবে ব্যবহার করে তাকে আমরা বাইরে নিয়ে আসছি। এখানে তো ব্যবকলন নেই, ফলে যেমন তেমনই রয়েছে আমাদের। এখানে আবার যেহেতু টি এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে, টি জাতীয় রাশি বা টি এর ফাংশনকে আমরা ব্যবকলনের ভিতরে রেখে বাকি রাশিগুলোকে আমরা ব্যবকলনের বাইরে নিয়ে আসছি। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আমরা যদি খেয়াল করি, আমাদের লেখার মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি ডেল আর এখানে ব্যবহার করেছি ডি। হঠাৎ করে আমরা ডেল থেকে ডি তে চলে আসলাম কি করে, বা ডি থেকে ডেলে চলে আসলাম কি করে? আমরা অয়লারের সূত্র থেকে জানি যে যখন একাধিক চলকের উপরে নির্ভরশীল হয় তখন আমরা ডি ব্যবহার করে থাকি, আর যখন একটি আর ডেল মানে হলো একটি মাত্র চলকের সাপেক্ষে আমাকে ব্যবকলন করতে হবে। কিন্তু যখন যাকে ব্যবকলন করব মূল জিনিসটা নিজেই একটি মাত্র চলকের উপর নির্ভরশীল যখন থাকে, তখন আংশিক ব্যবকলন করলে আমরা যে ফলাফল পাবো, আমরা টোটাল ডিফারেন্সিয়েশন বা সম্পূর্ণ ব্যবকলন করলেও সেই একই ফলাফল পাবো। ফলে এক চলকের ক্ষেত্রে ডি অথবা ডেল যে কোনোটি ব্যবহার করলে অসুবিধার কিছু নেই। উভয় পক্ষকে আমরা ইউএক্সএফটি দিয়ে ভাগ করছি। ভাগ করার ফলে আমাদের সমীকরণটির চেহারা এরকম এসে দাঁড়ালো। এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে বাম পাশে দেখো টি এর উপরে নির্ভরশীল কোনো রাশি নেই, কারণ আমরা গোড়াতেই বলে নিয়েছি ভি হলো এক্স, ভি শুধুমাত্র এক্স এর উপরে নির্ভরশীল একটি রাশি। বাম পাশে টি এর উপর নির্ভরশীল কোনো রাশি নেই। আবার যদি আমরা ডান পাশটা খেয়াল করি তাহলে এখানে দেখি এক্স এর উপরে নির্ভরশীল কোনো রাশি নেই। এক্স এবং টি স্বাধীন বিধায় এই সমীকরণের প্রত্যেক পার্শ্ব একটি ধ্রুবকের সমান। যেহেতু এক্স এবং টি একজন আরেকজনের উপর নির্ভর করে না, ফলে বাম পাশটাকে এইটাকে আমরা একটা ধ্রুবকের সমান ধরতে পারি, আবার ডান পাশটাকে আলাদাভাবে সেই ধ্রুবকটারই সমান ধরতে পারি। আমরা পরে যে এটা বের করব যে এটি আসলে কার সমান, এই উভয় অংশটা কোন পাশের সমান, কোন ধ্রুবকের সমান দুঃখিত। এখন আমরা এর আগের আলোচনা থেকে, বিগত চ্যাপ্টারের আলোচনা থেকে আমরা এই সমীকরণটি পেয়ে এসেছি। আমরা আই এইচ কার ডেল ডেল টি অফ সাই ইকুয়াল টু ই সাই, ই এর ই অপারেটরের আইগেন ভ্যালু, আইগেন মান, ওই সমীকরণ থেকে আমরা এটি পেয়ে এসেছি। সাই এর পরিবর্তে আমরা ভেঙে লিখলাম এরকম। এইখানে যেহেতু আমাদের আবার টি এর সাপেক্ষে ব্যবকলন করতে হবে, ফলে টি ব্যতীত রাশিগুলোকে, টি এর ফাংশনগুলোকে ভিতরে রাখলাম, অন্যগুলোকে বাইরে নিয়ে আসলাম। এ পাশে ব্যবকলনের প্রশ্ন নেই, ফলে যেমন ছিল তেমনই থাকলো আমাদের। এই সমীকরণটাকে যদি আবার আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের সমীকরণের চেহারা দাঁড়ায় এরকম। এখানে আমরা দেখছি যে আগের পৃষ্ঠায় আমরা যে শেষ যে সমীকরণটি পেলাম সেই সমীকরণে এইটুকু হচ্ছে সেই সমীকরণের ডান পার্শ্ব, এইটুকুর মান কত? ই। আগের আলোচনা থেকে বলতে পারি ডান পার্শ্ব যেহেতু ই এর সমান, তাহলে বাম পাশটাও অবশ্যই ই এর সমান। তাহলে এখান থেকে আমরা এগোবো সামনে। অর্থাৎ সমীকরণটির সময় নির্ভর অংশ কণার মোট শক্তির সমান, কাজে সময় নিরপেক্ষ অংশটিও মোট শক্তির সমান। এখন এইখান থেকে আমরা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে একটু যাচ্ছি। আমরা এটাকে সাজিয়ে এরকম করে লিখতেই পারি। এটাকে যদি সমাকলন করি আমরা তাহলে এই পাশটা পাবো ডেল 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 এক্স অফ ডেল ডেল এক্স অফ এক্স। আমরা এটা পাচ্ছি হলো
ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর যে ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা আমরা জানি লন অফ এক্স। এই সমীকরণ অনুসারে এই পাশের পরিবর্তে আমরা লিখছি এটা, এই পাশে আমাদের টি এর সাপেক্ষে সমাকলন করলে টি আসবে, আর এটি যেহেতু অনির্দিষ্ট সমাকলন ফলে একটি ধ্রুবক আমাদের থাকবে। এই ধ্রুবকটি আমাদের প্রয়োজন অনুপাতে, এটি সমাকলন ধ্রুবক, আমাদের প্রয়োজন অনুপাতে এটাকে ধরে নেওয়া হয়। সেই হিসাবে ধরে নিয়ে আমরা এই পুরো সমীকরণটাকে সিম্পলি এরকম একটা, এই সমীকরণটাকে আমরা এরকম হিসাবে লিখতে পারি। যদি আমরা এই সিটাকে আমাদের প্রয়োজন অনুপাতে কি ধরলে এরকম আসবে, আমরা সি এর মানটা সেটা ধরবো। অর্থাৎ এটাকে আমরা সিটাকে লন অফ সামথিং আমরা ধরে নেব, ধ্রুবকটাকে লন অফ সি বা লন অফ এ বা ইত্যাদি একটা কিছু ধরে নিলে সমীকরণের চেহারা এরকম আসবে। অর্থাৎ ডান পাশে এফ টি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে, যে সময় নির্ভর অংশ যেটা, তার যে সমাধান সেই অংশটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার সময় অনির্ভর অংশ, সময় নির্ভর অংশ যেহেতু ই এর সমান, তাহলে অনির্ভর অংশটাও সেই একই ধ্রুবকের সমান হবে। সেখান থেকে আমরা ধরে নিলাম যে এই বাম পাশটাও ই এর সমান। এই সমীকরণের দুই পাশকে যদি আমরা ইউএক্স দিয়ে গুণ করি তাহলে এটি ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা ইউএক্স আসবে, এখানে একটা ইউএক্স আসবে, তাই এসছে আমাদের এটি একক কণার জন্য একমাত্রিক সময় অনির্ভর সমীকরণ, সময় অনির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। তার মানে এর মধ্যে কোনো রাশি সময়ের উপরে নির্ভরশীল নয়। এটাকে আমরা স্থির অবস্থার সমীকরণও বলতে পারি। যেহেতু সময়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সময়ের সাপেক্ষে এই সমীকরণে কোনো পরিবর্তন ঘটছে না, সেই জন্য আমরা এটাকে বলছি স্টেডি স্টেট ইকুয়েশন বা স্থির অবস্থার সমীকরণ। এর সমাধানটা আমরা ধরে নিচ্ছি ইউএক্স। ইউএক্সটা হচ্ছে এই সময় অনির্ভর তরঙ্গ সমীকরণের সমাধান। তাহলে আমরা দুই অংশের জন্য দুটো সমাধান পেলাম। ডান পাশের অংশের জন্য সময় নির্ভর অংশের জন্য একটি সমাধান আমরা পেয়েছি, সময় অনির্ভর অংশের আরেকটি সমাধান আমরা এখানে ধরে নিলাম। তাহলে আমাদের মোট সমাধানের চেহারাটা কি হবে সেটা আমরা দেখবো এখানে। এই সমীকরণের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে একটু বলে নেই, যে এটি রৈখিক সমীকরণ, ইউএক্স এর ঘাত 1, ইউএক্স এর পাওয়ার 1। এটি ইউএক্স সাপেক্ষে সমসত্ব, কারণ এক্স এর উপর নির্ভরশীল ছাড়া অন্য কিছু এই সমীকরণের, অন্য চলকের উপর নির্ভরশীল কোনো রাশি এই সমীকরণের মধ্যে নাই। আর এটি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো ইউএক্স কে এক্স এর সাপেক্ষে দ্বিতীয়বার ব্যবকলন করতে হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের সমীকরণ, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা আলাদা আলাদা সমাধান পেয়ে আসলাম, অর্থাৎ সময় নির্ভর অংশের একটা সমাধান পেলাম, সময় অনির্ভর অংশের একটা সমাধান পেলাম। এখন আমরা যাব তাহলে টোটাল সমীকরণটার মূল সমাধান কি হবে। শ্রোডিঙ্গার সমীকরণকে আমরা এই রকম চেহারায় লিখে থাকতে পারি। আমরা প্রথম যে আকারে লিখেছি সেটাকে সিম্পলিফাই করে জাস্ট এ পাশ থেকে ও পাশে রাশিগুলো নিয়ে এসে ডান পাশে আমরা শূন্য রাখতে চাই, তাহলে এরকম আসে। এটি কিন্তু যে খেয়াল করো যে এখানে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এখানে টি জাতীয় কোনো রাশি নেই, তার মানে হচ্ছে এখানে, তাহলে এইটুকু সময় অনির্ভর অংশ, এইটুকু হচ্ছে সময় অনির্ভর অংশ। আর যদি আমরা এখানে এইটুকু বসিয়ে দিই এক্স এর সাপেক্ষে এক্স এবং টি দুটোর ফাংশন যদি আমরা বলে দেই, তাহলে এটি হয়ে যাবে সময় নির্ভরশীল সমীকরণ। জাস্ট ব্র্যাকেটের মধ্যে এক্স এর সাথে যদি আমরা টি লিখে দিই তখন এটি হয়ে যাবে সময় নির্ভর সমীকরণ। মোট সময় নির্ভর সমীকরণ পুরো সমীকরণের সমাধান আমরা ধরে নিয়েছিলাম সাই এক্স টি।
তাহলে এই ইউএক্স ছিল হচ্ছে সময় অনির্ভর অংশের সমাধান, আর এইটুকু ছিল আমাদের সময় নির্ভর অংশের সমাধান। তাহলে মোট সমাধানটা হচ্ছে আমাদের এইটুকু, মোট সমাধান আমাদের এই টোটালটুকু। এটি হলো সময় নির্ভর সমীকরণ, অর্থাৎ টোটাল সমীকরণটার সমাধানের আকার হচ্ছে। এখানে ই হচ্ছে এইচ নিউ, আমরা এই নিউকে 2 পাই দিয়ে গুণ করছি, আবার 2 পাই দিয়ে ভাগ করছি। ভাগ করলে এটা আমরা পেয়ে যাচ্ছি এইচ বাই 2 পাই মানে হচ্ছে এইচ কাট, আর 2 পাই নিউ মানে হচ্ছে ওমেগা। 2 পাই নিউ বা 2 পাই এফ, এখানে নিউ দিয়ে আসলে আমরা কম্পাঙ্ক বোঝাচ্ছি। তাহলে এইখানে আমরা ই বাই এইচ কাটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে এই যে ই বাই এইচ কাট এর পরিবর্তে আমরা এই যে ওমেগা লিখেছি এখানে। এই সমীকরণ একটি নির্দিষ্ট শক্তি ই এর জন্য শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ সমাধান নির্দেশ করছে। এটা হবে আমাদের সাধারণ সমাধানের আকৃতি। ই এর বিভিন্ন মানের জন্য এই সমীকরণে বিভিন্ন সমাধান পাওয়া যাবে। এরূপ ভিন্ন ভিন্ন সমাধানগুলো রৈখিক সমবায়ী হলো শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ সমাধান। সাধারণ সমাধান বলতে আমরা বোঝাই সহজ না, সাধারণ সমাধান বোঝায় যে কোনো অবস্থার প্রেক্ষিতে, যে কোনো বাস্তব অবস্থার প্রেক্ষিতে ওই সমীকরণটি ব্যবহার করা যাবে, যেটাকে আমরা জেনারেল ইকুয়েশন বলে থাকি। জেনারেল ইকুয়েশনের অর্থ হলো যে কোনো বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই আকারের সমীকরণ ব্যবহার করা যাবে। আমরা বলছি যে এইটুকু ছিল আমাদের সমাধান, এইটুকু ছিল আমাদের সমাধান। আমরা এন গুলো লিখিনি ওখানে, আমরা শুধুমাত্র একটা সমাধান লিখেছিলাম। এখন এইরকম একাধিক সমাধানের সমষ্টি হচ্ছে যে ভিন্ন ভিন্ন সমাধানগুলোর রৈখিক সমবায়। রৈখিক সমবায় বলতে আমরা বুঝিয়েছি যে একটা একটা ধ্রুবক দিয়ে গুণ করে এবার সেগুলোকে যোগ করতে হবে, এই যে সেই যোগফল। সামেশন দিয়ে বোঝাচ্ছি আমরা এখানে। তাহলে এইটি হচ্ছে আমাদের পুরো সমীকরণটার জেনারেল সলিউশন। এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে টি নির্ভর রাশি রয়েছে, এই টি নির্ভর রাশি থাকার কারণে শ্রোডিঙ্গার সময় অনির্ভর সমীকরণ, যেটা শ্রোডিঙ্গার টাইম ইন্ডিপেন্ডেন্ট সমীকরণ, যেটা তার মধ্যে তো টি নেই, ফলে এই সমীকরণ কিন্তু শ্রোডিঙ্গার সময় অনির্ভর সমীকরণকে সিদ্ধ করবে না। বা এই সমাধান যদি আমরা সময় অনির্ভর সমীকরণে বসাই তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান আসবে না। এই যে সমীকরণ, এটি যেহেতু এই যে আই রয়েছে, জটিল সংখ্যা রয়েছে, ফলে এটার আমরা জটিল যুগ্ম নিতে পারি, ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স কনজুগেট। এটার কমপ্লেক্স কনজুগেট নিলে সমীকরণে যদি কমপ্লেক্স কনজুগেট নেই তাহলে সাই এর জায়গায় সাই স্টার আসবে, আর সমাধানের কমপ্লেক্স কনজুগেটটা তখন হবে এরকম। দেখো কোথায় কোথায় স্টার গুলো এসছে। যে সাই এর জন্য নিচ্ছি আমরা সিএন এর জন্য কমপ্লেক্স কনজুগেট, ইউএন এর কমপ্লেক্স কনজুগেট। এইখানে দেখো এখানে ছিল আমাদের মাইনাস আই। জটিল রাশির তত্ত্ব থেকে আমরা জানি যখন আমরা জটিল যুগ্ম নেব, জটিল যুগ্ম যখন নেওয়া হবে তখন কি হবে, যে এই কাল্পনিক রাশিগুলোর সামনের চিহ্নটা পাল্টে যাবে। এখানে আই এর সামনে মাইনাস চিহ্ন ছিল, এখানে আই এর সামনে চিহ্নটা পাল্টে গেছে, প্লাস চিহ্ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আলোচনাটি প্রস্তুত করতে এই বইগুলোর সহযোগিতা নেওয়া হয়েছে। তোমরা ভালো থাকবে সবাই, নিশ্চয়ই সামনে আবারও তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।